তো আজ আমাদের 2026 সালের WBPKPর ভূগোলের ২ নম্বর ক্লাস। তো যারা আমার রেগুলার ক্লাস করো তারা তো জানো। যারা নতুন এই ক্লাসে তাদের বলে দিই যে আমরা 2026 সালের WBPKPকে টার্গেট করে জিকের অধ্যায় ভিত্তিক একটা সিরিজ চালু করেছি। ঠিক আছে? অধ্যায় ভিত্তিক ক্লাসের। তো ইতিমধ্যেই কিন্তু আমরা ইতিহাসের ২-৩ টে অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। ভূগোলের প্রথম অধ্যায় করিয়েছি যেটা হচ্ছে ভারত পরিচিতি। তো সেই ক্লাসটা করে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আজকে আমাদের ২ নম্বর ক্লাস। তো এই ক্লাসে আমরা হিমালয় সম্পূর্ণ আলোচনা করব। দেখো, তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুলে দেখতে পারবে যে হিমালয় থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। সে পুলিশের পরীক্ষা বলো বা অন্যান্য যেকোনো পরীক্ষায়। তো হিমালয় চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকের এই ক্লাসে সম্পূর্ণ হিমালয় যে থিওরি সেটা কিন্তু জেনে নেব, এবং আমি কিন্তু এই ক্লাসে যে কনটেন্টটা আলোচনা করব, যেটা তোমাদের পড়াবো, সেটা কিন্তু একদম এক্সাম রিলেটেড, মানে পরীক্ষায় যে সমস্ত জিনিস দেওয়া হয় সেগুলোই কিন্তু এই ক্লাসে করানো হবে। কোনো কিন্তু এক্সট্রা কিছু করানো হবে না। যেগুলো আসে না সেগুলো করে তোমাদের লাভ নেই। যেগুলো পরীক্ষায় আসে টু দ্য পয়েন্ট কিন্তু আজকে আলোচনা করব। তো এই ক্লাসটা দেখার পর তোমাদের হিমালয় থেকে প্রশ্ন দিয়ে তোমরা কিন্তু অবশ্যই পারবে। তাছাড়া দুই একটা জিনিস বাদও হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা যখন এমসিকিউ আলোচনা করব সেগুলোর মাধ্যমে কিন্তু সেগুলো আমরা কভার করে দেবো। ওকে? আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তো পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত ক্লাসটা করো। আর তোমরা যারা WBPKP 2026কে টার্গেট করছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। তাহলে তোমরা এই মানে WBPKP 2026 কিন্তু সমস্ত জিকে এখান থেকেই কভার করতে পারবে। আমরা এই ক্লাসগুলোর পর এমসিকিউ প্র্যাকটিস করব, তারপরে রিভিশন ক্লাস নিয়ে আসবো। সমস্ত কিছুই কিন্তু ধীরে, ধীরে আমরা এগোবো। তোমরা কিন্তু জিকে যদি তোমরা এই ক্লাসটাকে ফলো করো, জিকে তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারো। ওকে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমেই আমরা আসি, ১ সেকেন্ড। হ্যাঁ, প্রথমে আমরা আসি হিমালয়ের সাধারণ পরিচিতি, ভূপ্রকৃতি। দেখো, হিমালয়ের নামের অর্থ কী? হিম মানে হচ্ছে বরফ, আলয়, আলয় হচ্ছে গৃহ মানে বরফের ঘর। উৎপত্তি কীভাবে হয়েছে? দেখো, ভূগঠনগতভাবে এটি একটি নবীন ভঙ্গির পর্বত। এটা মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে হিমালয় কোন ধরনের পর্বত। উত্তর হবে কিন্তু নবীন ভঙ্গির পর্বত বা ইয়ং ফোল্ড মাউন্টেন। মানে হিমালয় কিন্তু একটা ফোল্ড মাউন্টেন, এবং এটা কিন্তু একটা ওল্ড বলছি, ইয়ং ফোল্ড মাউন্টেন। ওকে? বিস্তৃতি দেখি আমরা। পশ্চিমে সিন্ধু নদ মানে নাঙ্গা পর্বত এবং থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদ নামচা বারোয়া পর্যন্ত কিন্তু বিস্তৃত। পশ্চিমে এখানে সিন্ধু নদ এবং এখান থেকে বিস্তৃত হয়ে নামচা বরোয়া, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে। ওকে? তারপরে দৈর্ঘ্য প্রস্থ প্রায় 2500 কিলোমিটার দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছে পশ্চিমে 400 কিলোমিটার এবং পূর্বে 150 কিলোমিটার। আকৃতি এটি ধনুক আকৃতির মতন, মানে ধনুক আকৃতি বলতে এরম টাইপের। ঠিক আছে? এর আয়তন হচ্ছে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার। এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা ইম্পর্টেন্ট, বাকি এগুলো কিন্তু জাস্ট একটু দেখে রেখো। ঠিক আছে? তো হিমালয় সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা নিয়ে নিলাম। এবার চলে আসি আমরা হিমালয়ের উৎপত্তির ইতিহাস। দেখো, কোন তত্ত্বের ওপর? দেখো, আলফ্রেড ওয়েগনারের যে মহাদেশীয় সঞ্চালন এবং পাত সংস্থান তত্ত্ব, মানে প্লেট টেকটনিক্স যে থিওরি, সেই অনুযায়ী কিন্তু হিমালয়ের গঠন করা হয়েছে, এটা বলা হয়েছে। পূর্ব ইতিহাস দেখো, আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে এখানে টেথিস যে একটা নামক একটা অগভীর সাগর ছিল। ঠিক আছে? এখানেই এখন বর্তমান যে হিমালয় সেটা কিন্তু এখানেই অবস্থিত। ওকে? সংঘর্ষ দেখো, এখানে দুটো যে প্লেট টেকটনিক্স থিওরি এখানে বলা রয়েছে, সেখানে বলা হয়েছে যে উত্তরের ইউরেশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলীয় পাতের প্রবল চাপে থেটিস সাগর পলি রাশিতে ভাঁজ পড়ে এবং এই পর্বত সৃষ্টি করে। মানে ধরো, এখানে একটা ইউরেশীয় পাত আর এখানে ইন্দো অস্ট্রেলীয় পাত। তো এই দুটো পাতের মধ্যে প্রবল সংঘর্ষ হয়। সংঘর্ষ ফলে ধরো এই গভীর একটা অগভীর সাগর ছিল, এই যে নিচের পলি, এগুলো প্রবল চাপে এরকম ভাঁজ খেয়ে উপরে উঠে যায়। তো এটাই হচ্ছে হিমালয় পর্বত গঠিত হয়। সিম্পল ভাষায় এটা। তোমাদের তো থিওরি লিখতে দেবে না, তোমাদের জাস্ট জানা এটা দরকার যে কীভাবে তৈরি হয়েছিল, ব্যাস। বাকি এখান থেকে এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ যে এটা জেনে রাখবে, আর এটাও দেখে রাখবে। ঠিক আছে? বাকি দরকার নেই। ঠিক আছে? মানে দুটো পাত এসছে, এবং ধরো তোমরা কোনো কাগজটাকে দুদিক দিয়ে যখন চাপ দেবে, দেখবে মাঝখানটা উঠে যাচ্ছে। তো সেভাবেই কিন্তু তৈরি হয়েছে। এটা জাস্ট মনে রাখবে, বাস এটুকুই। তোমাদের থিওরি দরকার নেই, তোমাদের জাস্ট এমসিকিউ প্রশ্ন আসবে। তো এটা জেনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। ওকে? দেখো, নেক্সট আমরা চলে আসি হিমালয়ের বিভাগ। দেখো, হিমালয়কে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, মানে উত্তর থেকে দক্ষিণে, মানে হিমালয় কিন্তু এভাবে হিমালয়ের শ্রেণী। তো 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? একটা হচ্ছে হিমাদ্রি, একটা হিমাচল, একটা শিবালিক। হিমাদ্রি যেটাকে আমরা গ্রেট হিমালয় বলে থাকি, হিমাচলকে লেজার হিমালয় বলা হয়, এবং শিবালিককে আউটার, মানে সবচেয়ে বাইরের হিমালয়। ঠিক আছে?
আর একটা হচ্ছে ট্রান্স হিমালয়, যেটা হচ্ছে এদের উপরে আছে, হিমাদ্রির উপরে অবস্থিত তিব্বত সীমান্ত সংলগ্ন অংশ। এখানে দেখো ছবি দিয়ে দিয়েছি, দেখো হিমালয় রেঞ্জ, দেখো এখানে হচ্ছে ট্রান্স হিমালয়, দেখো এই যে এই জায়গাটা হচ্ছে ট্রান্স হিমালয়। তারপরে আমাদের গ্রেট হিমালয়, যেটাকে আমরা হিমাদ্রি বলি। তারপরে লেজার হিমালয়, যেটাকে হিমাচল বলি, যেটাকে আবার তারপর আছে শিবালিক হিমালয়, যেটাকে আমরা আউটার হিমালয় বলি, মানে সবচেয়ে বাইরের অংশ। তো এইভাবেই কিন্তু তোমরা মনে রাখতে পারবে, প্রথমে ট্রান্স, তারপর গ্রেটার, লেজার, শিবালিক। ঠিক আছে, এই ছবিটার মাধ্যমে তোমরা এগুলি কিন্তু মনে রাখতে পারবে। ওকে, তারপরে দেখো নেক্সট আমরা প্রথমে আলোচনা করব ট্রান্স হিমালয়। ঠিক আছে, দেখো ট্রান্স হিমালয় মূলত ট্রান্স হিমালয় কি, হিমালয়ের মূল পর্বতশ্রেণীর ঠিক উত্তরে এবং তিব্বত মালভূমির দক্ষিণে অবস্থিত এই অংশটাই কিন্তু ট্রান্স হিমালয় বলা হয়। সংজ্ঞাটা জাস্ট জেনে রাখো, মুখস্থ করার দরকার নেই। এটি হিমালয়ের চেয়েও প্রাচীন। এটি প্রধান 4টি পর্বতশ্রেণী রয়েছে। ঠিক আছে, পর্বতশ্রেণী রয়েছে কী কী, দেখো একটা হচ্ছে কারাকোরাম, 3টি এখানে, একটা হচ্ছে কারাকোরাম অবস্থান, এটি ভারতের উত্তরতম পর্বতশ্রেণী, একে এশিয়ার মেরুদণ্ড বা ব্যাকবোন অফ হাই এশিয়া বলা হয়। ওকে, সর্বোচ্চ শৃঙ্গ কি এই রেঞ্জের সর্বোচ্চ, মানে এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন, যার উচ্চতা 8,611 মিটার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে তার উচ্চতাটা তো দিতে পারে, কিন্তু এখানে বলতে পারে যে এটা কোন রেঞ্জে অবস্থিত, উত্তর হবে কিন্তু কারাকোরাম রেঞ্জে অবস্থিত, এবং এটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ না, ভারতের সর্বোচ্চ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, এখানে কোন হিমবাহ রয়েছে, এখানে কিন্তু সিয়াচেন হিমবাহ রয়েছে, যেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নন পোলার গ্লেশিয়ার। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে বালতরো, বিওফা এখানেও কিন্তু অবস্থিত রয়েছে। তো লাদাখ পর্বতশ্রেণী, এখানে অবস্থান কারাকোরামের দক্ষিণে এবং সিন্ধু নদের উপরে কিন্তু অবস্থান করে। বৈশিষ্ট্য এর একটি শীতল মরুভূমি অঞ্চল। সর্বোচ্চ শৃঙ্গ এখানকার কি, এটা হচ্ছে মাউন্ট রাকাপোসি। ঠিক আছে, এটি পৃথিবীর অন্যতম খাড়া শৃঙ্গ। এটা জাস্ট মনে রাখবে, বাকি এর সর্বোচ্চ শৃঙ্গটা গুরুত্বপূর্ণ। এখানে বিখ্যাত খারদুংলা পাসও কিন্তু অবস্থিত। পাস কি, পাস হচ্ছে একটা তখন একটা পর্বত, এই পর্বত থেকে মানে এই পার থেকে ওই পারে যাওয়ার যে গিরিপথ, সেটা মানে সেটাই তো গিরিপথ মানেই পাস, এই যে যাওয়ার যে জায়গাটা সেটাই হচ্ছে পাস, সোজা কথা এটা। ঠিক আছে, তারপর হচ্ছে জাস্কার পর্বতশ্রেণী, এর অবস্থান লাদাখ রেঞ্জের ঠিক দক্ষিণ এবং গ্রেটার হিমালয়ের সমান্তরালে এটি অবস্থিত। নদী সিন্ধু নদ লাদাখ এবং জাস্কার রেঞ্জের মাঝ দিয়ে কিন্তু প্রবাহিত হয়, মানে সিন্ধু নদ যে সেটা কিন্তু যে লাদাখ রেঞ্জ এবং জাস্কার রেঞ্জ এই মাঝখান দিয়ে কিন্তু প্রবাহিত হয়, এটা মাথায় রাখবে। এবং এখানে সর্বোচ্চ শৃঙ্গ কি, এটা হচ্ছে কামেট। এখানে জাস্ট কোন এর সর্বোচ্চ শৃঙ্গ কি, এবং এটা তো এর যেহেতু সর্বোচ্চ শৃঙ্গ, তো এটা নিশ্চয়ই এই রেঞ্জে অবস্থিত, সেটা শুধু মনে রাখবে। আর বাকি হচ্ছে এখানে সিয়াচেন মানে যে গ্লেশিয়ারগুলো আছে, তার এই পাসটা, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর প্রচুর দেওয়া হয়। ওকে, নেক্সট আমরা দেখে নিই এবার আমাদের যে মূল 3টে ভাগ আছে, হিমাদ্রি বা গ্রেটার হিমালয়। এর গড় উচ্চতাটা মনে রাখবে 6,000 মিটারের বেশি, সারা বছর কিন্তু বরফ দিয়ে ঢাকা থাকে। এর প্রধান শৃঙ্গগুলো একটু মনে রাখবে, মাউন্ট এভারেস্ট 8,848, পয়েন্টটা তোমাদের দরকার নেই, এখানে এটা কিন্তু নেপালে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা 8,586, এটা হচ্ছে সিকিমে, এটা ভারতের বর্তমান শৃঙ্গ, মানে বর্তমান বলছি, ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, মাকালু, ধবলগিরি এবং অন্নপূর্ণা, এই 3টেও কিন্তু তোমাদের এই গ্রেটার হিমালয়তে অবস্থিত। তো এই যে এখান থেকে কিন্তু উচ্চতা না জিজ্ঞাসা করলেও এটা কোন রেঞ্জে অবস্থিত, মানে হিমালয়ের কোন ভাগে অবস্থিত, এটা কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে কিন্তু সিন্ধু, ব্রহ্মপুত্র এবং অলকানন্দার মতো নদীগুলি পর্বতকে কেটে গভীর গিরিখাত সৃষ্টি করেছে। ওকে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় তোমাকে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে যে এগুলোই গুরুত্বপূর্ণ, এর বেশি প্রশ্ন কিন্তু এখান থেকে দেয় না। ওকে, তারপরে আমাদের হিমাচল আমাদের বা লেজার হিমালয়, এর গড় উচ্চতা হচ্ছে 3,700 থেকে 4,500 মিটার। প্রস্তরে জাস্ট দেখে রাখো, গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণী এখানে আছে পীরপাঞ্জাল, ধৌলাধার, মহাভারত রেঞ্জ। এখানে দেখো, এখানে পর্বতশ্রেণী বলতে কি, এটা হচ্ছে দেখো, মানে এই যে লেজার হিমালয় বা হিমাচল, এটাকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রাখা হয়। দেখো আমি এখানে বক্স দিয়ে দিয়েছি, মানে একটা টেবিল বানিয়ে দিয়েছি। বাকি দেখো, হিমালয়ের দীর্ঘতম শ্রেণী জম্মু কাশ্মীর, ধৌলাধর হিমাচল প্রদেশে অবস্থিত, নেপালে অবস্থিত, মানে নেপালে কিন্তু মহাভারত রেঞ্জ বলা হয়। হিমালয়, ধৌলাধর হিমাচল প্রদেশের পীরপাঞ্জাল, দেখো এখানে দিয়ে দিয়েছি আমি। দেখো জম্মু কাশ্মীরে পীরপাঞ্জাল বলা হয়, হিমাচল প্রদেশে ধৌলাধর বলা হয়, উত্তরাখণ্ডে নাকটিব্বা, নেপালে মহাভারত রেঞ্জ। এইখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, এটা মাথায় রাখবে। বিখ্যাত উপত্যকা কাশ্মীর উপত্যকা, কুলু, কাংড়া এবং কাঠমান্ডু উপত্যকা কিন্তু এখানে অবস্থিত। বাকি তোমাদের যে কোথায় কোন নামে ডাকা হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতেই হবে তোমাদের। ঠিক আছে, এটা জম্মু কাশ্মীরে কিন্তু বললাম তোমাদের পীরপাঞ্জাল, তারপরে এগুলো তো বলে দিলাম, এগুলো তোমরা দেখে নেবে। বাকি দেখো শিবালিক চলে এসে আমরা আউটার হিমালয়, এটা উচ্চতা 600 থেকে 1,500 মিটার, এটি পলি বালি নুড়ি দিয়ে গঠিত। দুন কি, দুন
দুন হচ্ছে শিবালিক ও হিমাচলের মধ্যে অনুদৈর্ঘ্য উপত্যকা, যেমন দেরাদুন। দেরাদুন হচ্ছে যে বলে লার্জেস্ট দুন, বৃহত্তম দুন কোনটা, তাহলে কিন্তু হবে দেরাদুন। ওকে, দুন কি দেখো, যে যে আমাদের শিবালিক হিমালয়টা আছে, একবার ছবিটা দিকে তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে শিবালিক যে হিমালয়টা রয়েছে, একদিন এক সেকেন্ড কালারটা চেঞ্জ করে নিই। দেখো এই যে শিবালিক যে হিমালয়টা রয়েছে, এই জায়গাটা নিয়ে গিয়ে না হিমাচল এই জায়গাটা গিয়ে আর কি অনেকটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে আর দেখা যায় না। তো এখানে যে উপত্যকাগুলো সৃষ্টি করে সেটাকে কি বলা হয়, দুন বলা হয়। এটা জাস্ট বেসিকটা জাস্ট মনে রাখো, অত ডেপথে যাওয়ার দরকার নেই, যতটা দরকার ততটাই তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। দুনের যদি বললাম যে লার্জেস্ট দুন যদি বলে মানে বৃহত্তম দুন, তাহলে কিন্তু হবে দেহরাদুন। ওকে, দুয়ার কি, পূর্ব হিমালয়ের পাদদেশীয় অঞ্চল হচ্ছে দুন, এই দুয়ার, এবং তরাই হচ্ছে শিবালিকের দক্ষিণ প্রান্তে অবস্থিত ঘাস জমি জলাভূমি এলাকা। মানে শিবালিক এই যে ধরো যে শিবালিক এখানে যে নিচে যে খাস জমি আছে সেগুলাই হচ্ছে তরাই, এটা জাস্ট মনে রাখো। নেক্সট হচ্ছে এবার আমাদের আঞ্চলিক বিভাগ দেখে নিই হিমালয়ের। দেখো পাঞ্জাব, কাশ্মীর হিমালয়, দেখো এই যে দেখো এগুলো হচ্ছে হিমালয়। এবারে যে আঞ্চলিক হিমালয়, মানে এখান থেকে এতটা এক ধরনের নাম, এখান থেকে এক ধরনের নাম, এখান থেকে এক ধরনের নাম, মানে এই যে নামগুলো এগুলো কিন্তু মানে এই যে ভাগগুলো এগুলো কিন্তু বিভিন্ন নদী। ধরো এই একটা নদী সিন্ধু নদ, শতদ্রু নদী, কালী নদী, তারপরে এক সেকেন্ড কালারটা চেঞ্জ করে নিই, সিন্ধু, শতদ্রু, কালী, তিস্তা, দিহাং, মানে ব্রহ্মপুত্র বলবো এটা, ঠিক আছে। এই নদীগুলো কিন্তু হিমালয়কে ভাগ আছে। দেখো পাঞ্জাব এবং কাশ্মীর হিমালয় কি সিন্ধু আর শতদ্রু নদীর মাঝখানে যে এই এলাকাটা আছে এটা কিন্তু পাঞ্জাব কাশ্মীর হিমালয়। ওকে, তারপরে কুমায়ুনটা কি, কুমায়ুন হচ্ছে যে শতদ্রু এবং কালী নদী আছে এর মাঝখানটা কিন্তু কুমায়ুন। তারপরে যে তিস্তা এবং কালীর মাঝখানে হচ্ছে নেপাল, ঠিক আছে। তারপরে তিস্তা এবং দিহাংয়ের মাঝখানে কি, এটা হচ্ছে আসাম। তোমরা কিন্তু এভাবে মনে রাখবে, ঠিক আছে। দেখো কুমায়ুন হিমালয় বললাম শতদ্রু এবং কালীর মাঝখানে, কালীর মাঝে, নেপাল হচ্ছে কালী এবং তিস্তার মাঝে, এবং আসাম হচ্ছে তিস্তা এবং ব্রহ্মপুত্রের মাঝে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, এখান থেকে কিন্তু অবশ্যই মাথায় রাখবে এগুলো। এই ছবিটা যদি তোমরা ভালো করে একটুখানি দেখো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তারপর হচ্ছে কাশ্মীর এবং কুমায়ুন হিমালয়ের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। দেখো কাশ্মীর হিমালয় প্রথমে, এখানে কারেওয়া কি এক ধরনের মাটি, কালো রঙের মাটি। এখানে কিন্তু কেশর আমরা দেখি না, কেশর বা জাফরান, সেটা কিন্তু এখানেই চাষ হয় একমাত্র। এই কারেওয়াটাটা কিন্তু কেশর বা জাফরান চাষ হয় না। আর এটা কিন্তু কাশ্মীর হিমালয়ে পাওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখবে, কাশ্মীর উপত্যকায় বা কাশ্মীর হিমালয়তে। কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ডে অবস্থিত, এখানে বিখ্যাত হ্রদ তাল দেখা যায়, যেমন নৈনিতাল, ভীমতাল এখানে দেখা যায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। শৃঙ্গ, নন্দা দেবী, কামেট, ত্রিশূল এগুলো কিন্তু এখানে দেখা যায়। ওকে, তারপরে সিকিম ও পশ্চিমবঙ্গ হিমালয় দেখি। দেখো প্রধান শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটা আমি বললাম ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সান্দাকফু এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে ফালুট, নদী হচ্ছে তিস্তা, তোর্ষা জলঢাকা। সিকিম ও তিব্বতের মধ্যে বাণিজ্যের জন্য বিখ্যাত নাথুলা পাস কিন্তু এখানেই অবস্থিত, এটা দেখে রাখবে। এবার আমরা পাস দেখে নিই। পাস বললাম কি, পর্বত থেকে যারা পর্বত আছে এখান থেকে এখানে যাওয়ার যে রাস্তা সেটাকে কিন্তু পাস বা গিরিপথ বলা হয়, ঠিক আছে। সিম্পল ওয়েতে তোমাদের বলে দিলাম, অত তোমাদের ডেপথে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে হিমালয়ের প্রধান গিরিপথ দেখি। দেখো হিমালয়ের প্রধান গিরিপথের মধ্যে প্রথমে হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখের দেখি। দেখো জজিলা পাস কোথায়, মানে কোন, দেখো দুটো জায়গা আছে, এখানে পর্বত আছে, এখান থেকে এখানে যাওয়ার যে পাথ সেটা বললাম তোমাদের গিরিপথ। এবং এখানে কোন জায়গাটা, মানে এই যে গিরিপথ কোন দুটো জায়গাকে কানেক্ট করে সেটা তোমাদের পরীক্ষায় দেয়। প্রথমে হচ্ছে জজিলা পাস, জজিলা পাস হচ্ছে শ্রীনগর ও লেহ সংযোগকারী, মানে শ্রীনগরকে লেহর সাথে সংযোগ করে। তাহলে বানিহাল জম্মুর সাথে শ্রীনগরকে সংযোগ করে। কারাকোরাম হচ্ছে ভারত এবং চীন। বুর্জিল হচ্ছে শ্রীনগর ও গিলগিটকে সংযুক্ত করে, ঠিক আছে। তারপরে শিবকিলা পাস হিমাচল ও তিব্বতকে, এটা কিন্তু হিমাচলে অবস্থিত। রোথাং পাস এটা কুলু এবং লাহুল স্পিতিকে এক করে। লিপুলেক উত্তরাখণ্ডের সাথে তিব্বতকে। তারপরে নীতি পাস উত্তরাখণ্ড এবং তিব্বত, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এই লিপুলেক এবং নীতি হচ্ছে উত্তরাখণ্ডে, রোথাং, শিবকেলা এগুলো হিমাচলে, এগুলো কিন্তু জাস্ট মাথায় রাখবে। বাকি দেখো এখানে আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পাস দিয়েছি। আমরা যখন এই অধ্যায় থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো না, তখন কিন্তু সমস্ত পাসগুলো আরেকবার ঝালিয়ে নেব, আরেকবার কিন্তু একে একে সেগুলোর এমসিকিউর মাধ্যমে সেগুলো করে নেব, যাতে আমাদের ভালোভাবে রিভিশন হয়। ওকে, এবার আমরা হিমালয়ের যে হিমবাহ এবং হ্রদগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। দেখো হিমবাহ কী কী রয়েছে, সিয়াচেন যেটা হচ্ছে ভারতের বৃহত্তম এবং বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, একটু আগেই বললাম। বালতোরা, তারপরে বিয়াফু রয়েছে কারাকোরাম রেঞ্জে অবস্থিত। তারপরে গঙ্গোত্রী, যমুনোত্রী, গঙ্গা ও যমুনার উৎস। এবং হ্রদ কী কী রয়েছে, প্যাংগং, সো, মেরেরি এগুলো লবণাক্ত। উলার হচ্ছে মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম হ্রদ। দেখো এটা কোথায়, এটা জম্মু কাশ্মীরে। তার ডাল লেক রয়েছে, এটা লাদাখে রয়েছে। তো এই যে হ্রদগুলো এগুলো মনে রাখতে হয়, বাকি আমরা
বিভিন্ন হ্রদের ক্লাসগুলো করব আলাদাভাবে। যখন স্ট্যাটিক আলোচনা করব, তখন কিন্তু আমরা হ্রদটা আলাদা করে দেখে নেব। ওকে? এবার আমরা চলে আসি পূর্বাচল হিমালয়তে। দেখো এখানে ভারতের উত্তর-পূর্ব দিকে অবস্থিত হিমালয়ের একটি অংশ উত্তর অরুণাচল প্রদেশ থেকে দক্ষিণে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এটি মূলত উত্তর-দক্ষিণে বিস্তৃত ছোট, ছোট পাহাড় সমষ্টি। মায়ানমারের সীমান্তের সমান্তরালে পাহাড়গুলো অবস্থিত। মানে আমাদের ধরো ভারতের ম্যাপ, এই যে জায়গাটা ভারতের ম্যাপের, আমি তো ওখানে আঁকা সম্ভব না, তাও বলে দিচ্ছি যতটা আঁকতে পারছি। এই যে ভারতের ম্যাপ, এই জায়গাটা আছে না পূর্ব, আমাদের নর্থ ইস্ট জায়গাটা, এখান থেকে হিমালয় বিস্তৃত হয়েছে হিমালয়, সেটাই কিন্তু আমাদের পূর্বাচল হিমালয়। ঠিক আছে? এখানে কি, কি গুরুত্বপূর্ণ, উত্তর থেকে দক্ষিণে আমরা পাহাড় দেখি। দেখো এখান থেকে আমাদের শুরু হচ্ছে, ১ম হচ্ছে দেখো অরুণাচল প্রদেশ, এখানে আমাদের আছে পাটকই। তারপরে নাগা আছে, এই যে নাগা পর্বত আছে নাগাল্যান্ডে। তারপরে মণিপুরে। তারপর হচ্ছে তারপরে এটা হচ্ছে মিজোর। এটা কিন্তু লুসাই পাহাড়, মিজোরামে একই নাম। এটা জাস্ট মনে রাখবে। ঠিক আছে? তারপরে আমরা একটু মেঘালয় যে পাহাড় আছে সেখান থেকে একটু বৈশিষ্ট্য দেখে নিই। দেখো মেঘালয় গারো, খাসি এবং জয়ন্তীয়া পাহাড়, কিন্তু এটা কিন্তু হিমালয়ের অংশ নয়। এটা কিসের অংশ? এটা হচ্ছে দক্ষিণাত্যের মালভূমি, মানে পেনিনসুলার প্ল্যাটুর কিন্তু অংশ। পেনিনসুলার প্ল্যাটু আমি যখন এর পরের ক্লাসে পেনিনসুলার প্ল্যাটুটা পড়িয়ে দেবো, তখন কিন্তু সেগুলো আলোচনা করব। খাসি পাহাড়, এখানে কিন্তু পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম এবং চেরাপুঞ্জি অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ। শিলং, এটি মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। ওকে? তো এই ছিল আমাদের হিমালয়ের মোটামুটি একটা বেসিক থিওরি। তো এটা আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু ভালো লাগলে করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু ফলো করো। ওকে? আর এই পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া আমি কিন্তু যখনই আমাদের এই অধ্যায়গুলো কমপ্লিট হবে, তখন কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নেব। আমি একটা পোল দিয়েছিলাম যে থিওরি আলোচনা করব না প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করব। তো বেশিরভাগ ছাত্ররা কিন্তু বলেছিল যে থিওরিটা আলোচনা করতে, থিওরির পর আমরা এমসিকিউতে এগোবো। তাহলে তোমাদের থিওরিটা হয়ে যাবে এবং এমসিকিউর মাধ্যমে আমরা সেগুলোকে প্র্যাকটিস, রিভিশন দুটোই কিন্তু করতে পারবো। যেহেতু এখনও টাইম রয়েছে এই পরীক্ষাতে, সেক্ষেত্রে আমাদের যত পারবো ভালো করে প্র্যাকটিস করলে প্রথম থেকে শেষের দিকে কিন্তু আমরা ভালো করে রিভিশন করে এগুলোকে জ্বালিয়ে নিতে পারবো। ওকে? আর ক্লাসগুলো কিন্তু রেগুলার করো। দেখো অনেকে ভাবছে যে না, নোটিফিকেশান আসবে পরীক্ষার, তারপরে আমি গিয়ে পড়াশোনা স্টার্ট করবো, তাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে, তখন কিন্তু আর পাস করতে পারবে না। একদম তাড়াহুড়োর মধ্যে তোমরা পড়াশোনা শুরু করে দেবে, অনেকে এমন করে দেখি। কিন্তু তোমাদের আগে কি করা উচিত, আগে থেকে তোমাদের পড়াশোনা শুরু করতে হবে। তোমরা পড়তে থাকো না, পড়তে থাকলে সমস্যা কী? পড়তে থাকবে, যখন নোটিফিকেশান বেরাবে বা পরীক্ষা হবে, তখন তোমাদের কিন্তু রিভিশন দিলে তোমাদের জিনিসগুলো অনেক ভালো হবে। এখন যত পড়বে, লাস্টে গিয়ে মক দিতে থাকবে, তোমাদের কিন্তু নাম্বার অনেক বেশি হবে। ওকে? তো এটাই কিন্তু বলার ছিল। তো আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পরিষ্কার? তো এর পরের ক্লাসে কিন্তু আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু আলোচনা করব। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।